আমরা সাইফন এই শব্দটার সঙ্গে একটু পরিচয় হব। সাইফনটা কীরকম জিনিস? মনে করো এটা একটা টেবিল আছে, তাকাবে এদিকে, তাকাও। এই টেবিলের উপরে একটা পাত্র আছে, টেবিলের উপরে একটা পাত্র, এর মধ্যে কি রাখা আছে? কোনো প্রবাহী মানে তরল আছে। এই পাত্রটার মধ্যে কোনো তরল আছে। নজরের দিকে একটা উঁচু জায়গায় কোনো একটা উঁচু জায়গায় একটা পাত্রের মধ্যে কি রাখা আছে? তরল রাখা আছে। এই তরলটাকে আমি যদি নিচু জায়গায় কোনো জায়গায় স্থানান্তরিত করতে চাই, এই তরলটাকে এখানে আনতে চাই, তাহলে কি করতে হবে? এখান থেকে এরকম একটা পাইপের ব্যবস্থা করলে হয়ে যাবে। যদি এরকম একটা পাইপ ব্যবস্থা করি, পাইপের ব্যবস্থা করলে পরে কি এমনি আসবে না, তাহলে কি করতে হবে? দুরকম ব্যবস্থা আছে। একটা হচ্ছে এখানে এখানে এই বাঁদিকের মুখটাই তরলের উপরের পাত্রের তরলটার মধ্যে রেখে এই মুখটাতে হাওয়া টানলে পরে এখানে বায়ুটা টেনে বেরিয়ে আসবে, তারপরে এখানকার তরলটা উপর দিকে উঠবে। কেন উঠবে? এই বায়ুর চাপে এখানে বায়ু তো নিম্নমুখী চাপ দিচ্ছে, যখন এখানকার হাওয়াটা টেনে নিচ্ছে মুখ দিয়ে টানলে পরে এর ভিতরে বায়ুটা বেরিয়ে আসবে, বা তাহলে এই নলের ভিতরে শূন্যস্থান তৈরি হবে। সেই শূন্যস্থান পূরণ করার জন্য কী করে? এখানে বায়ুতে নিম্নচাপ আছে, নিম্নচাপের জন্য এই তরলটা উপর দিকে উঠে যায়। একবার এখানে নামা শুরু হলে পরে এবার কন্টিনিউ চলতে থাকবে। এই যে নলটা সাহায্যে কী করা যাবে? এখানকার তরলটাকে এখান থেকে নামিয়ে আনা যাবে। এটার নাম হচ্ছে সাইফন। তাহলে এই সাইফন, এটা সংজ্ঞাটা কী হবে? আমি বলতে পারি যে ব্যবস্থার সাহায্যে উঁচু স্থানে রাখা কোনো তরলকে অপেক্ষাকৃত নিচু স্থানে নামিয়ে আনা যায়, তা হলো সাইফন। মুখস্থ করব। যে ব্যবস্থাটা হচ্ছে ওই পাইপটা আসলে সাইফন, ইউ আকৃতির পাইপ। সাইফন সাধারণত কী হয়? ইউ আকৃতির হয়। রবারের সাইফন সাধারণত ইউ আকৃতির হয়। তো সেটা রাবারের নল হতে পারে, কাঁচ দিয়ে তৈরি হতে পারে, তবে সেটা ইউ আকৃতির হবে। তবে সেই ইউ আকৃতির ইউর বাহুগুলো তো সমান থাকে, এখানে বাহুগুলো ছোটো বড়ো থাকবে আর কি। তাহলে কী হচ্ছে? যে ব্যবস্থার সাহায্যে উঁচু স্থানে রাখা কোনো তরলকে অপেক্ষাকৃত নিচু স্থানে নামিয়ে আনা যায়, তা হলো সাইফন। হয়েছে? এবার তোমার যেটা জানার বিষয় হবে, এই সাইফন কিভাবে কাজ করে, এর কার্যনীতিটা কীরকম? সাইফনের কার্যনীতি আবার নতুন করছি। এবার সাইফনের কার্যনীতি করছি। কার্যনীতি, একটা পাত্র আছে, সেই পাত্রটা কি করছি? একটা উঁচু স্থানে রেখে দিচ্ছি। মাস্টারমশাই যখন কিছু পড়ায় না, সে আঁকাগুলো সঙ্গে সঙ্গে করতে হয় রে, এই বুদ্ধিটা তোদের কে দেবে করে। এবার নিচু স্থানে একটা খালি পাত্র রাখছি, এখানে খালি পাত্র এখানে তরল রাখা আছে, যে তরলটাকে এই পাত্রের মধ্যে নামিয়ে আনতে হবে। তো
নামানোর জন্য কি করা হচ্ছে, এটা এ পাত্র, এটা বি পাত্র। এ পাত্রের মধ্যে একটা রাবারের রাবার হতে পারে, কাচের হতে পারে নল, এখানে ডুবিয়ে দেওয়া হবে। সমান সমান চওড়া সমান প্রস্থচ্ছেদের একটা মানে কি করলাম, ইউ আকৃতির নল, সমান প্রস্থচ্ছেদের সমান প্রস্থচ্ছেদ যুক্ত একটি ইউ আকৃতির নলের মধ্যে এ পাত্রে রাখা তরল দিয়ে পূর্ণ করে, নজর পড়ে, সমান প্রস্থচ্ছেদযুক্ত একটি ইউ আকৃতির নলের মধ্যে, সমান প্রস্থচ্ছেদযুক্ত একটি ইউ আকৃতির নলের মধ্যে এ পাত্রে রাখা তরল দিয়ে, এ পাত্রে যে তরল জল থাকে তার জল দিয়ে ভরে নিতে হবে, যদি তেল থাকে তেল দিয়ে ভরে নিতে। কেন এটা করা হচ্ছে, কারণ যদি মুখ দিয়ে তুমি টানো, জল হলে তোমার কোনো ক্ষতি করবে না, যদি তুমি তেল থাকে বা বিষাক্ত কোনো পদার্থ থাকে তাহলে ওখানে মুখ দিয়ে টানলে মুখের মধ্যে ঢুকে পড়লে তো ক্ষতি হতে পারে। ওই জন্য এটা আলাদা করে এই ভিতর থেকে অল্প করে একটা পাইপের কতটুকু না তরল লাগবে। যদি তেলই হয়, কেরোসিন তেল হয়, কেরোসিন তেল এখান থেকে অল্প করে একটা মগে করে তুলে নেবো বা গ্লাসে করে তুলে নেবো, এবার পাইপের মধ্যে ঢুকিয়ে পূর্ণ করে নেবো, আর জল হলে জল দিয়ে ভরে নেবো আলাদা জায়গা থেকে। তাহলে কী হচ্ছে, সমান প্রস্থচ্ছেদযুক্ত একটি ইউ আকৃতির নলের মধ্যে এ পাত্রে রাখা তরল দিয়ে পূর্ণ করি দাঁড়ে। এবার নলটির এখানে সমান প্রস্থচ্ছেদযুক্ত এবং অসম বাহুযুক্ত একটি ইউ আকৃতির নল, এটা দিলে ভালো হয়। অসম দৈর্ঘ্যের বাহু দাঁড়া, এখানে একটা কাজ করে দিচ্ছি। সমান প্রস্থচ্ছেদ এবং সমান প্রস্থচ্ছেদ কিন্তু অসম দৈর্ঘ্যের বাহুযুক্ত একটি ইউ আকৃতি নলের মধ্যে। দাদারা এই লাইনটা মুখস্থ করি, সমান প্রস্থচ্ছেদ একই রকম মোটা থাকবে, সমান প্রস্থচ্ছেদ কিন্তু অসম দৈর্ঘ্যের বাহুযুক্ত ইউ আকৃতির নলের মধ্যে, এটা ইউ আকৃতির নল হলো কিন্তু অসমান বাহু হয় নলের মধ্যে এ পাত্রে রাখা তরল দিয়ে, এ পাত্র মানে কি, উঁচু স্থানে রাখা পাত্রের তরল দিয়ে পূর্ণ। এখানে উঁচু স্থানে রাখা পাত্রের তরল দিয়ে, উঁচু স্থানে রাখা পাত্রের উঁচু স্থানে রাখা পাত্রের তরল দিয়ে পূর্ণ করে নিতে হয়। দাঁড়ি কি বললাম,
সমান প্রস্থচ্ছেদ কিন্তু অসম দৈর্ঘ্যের বাহুযুক্ত একটি ইউ আকৃতির নলের মধ্যে উঁচু স্থানে রাখা চন্দ্রবিন্দু উঁচু স্থানে রাখা পাত্রের তরল দিয়ে পূর্ণ করে নিতে হয়। দাঁড়ি এবার নলটির ছোট বাহুটি এ পাত্রের তরলে ডুবিয়ে রাখা হয় আর বড় বাহুর মুখটি কি করা হয়, ওই খালি পাত্র নিচু স্থানে রাখা খালি পাত্রে ঢুকিয়ে রাখা হয়। চল এবার মুখস্থ করি, সেন্টেন্সটা মুখস্থ করি। সমান সাইফনের কার্যনীতি মানে কি করে করা হয়, সমান প্রস্থচ্ছেদ কিন্তু অসম দৈর্ঘ্যের বাহুযুক্ত একটি ইউ আকৃতির নলের মধ্যে উঁচু স্থানে রাখা পাত্রের তরল দিয়ে পূর্ণ করে নিতে হয় হলো। এবার নলটির ছোট বাহুটি অসমবাহু বলেছি, এবার ছোট বাহুটিকে এ পাত্রে রাখা তরল দিয়ে পূর্ণ করে এ পাত্রের তরলে ডুবিয়ে রাখা হয়। এটা নিচের দিকে মুখটা ঢুকিয়ে দিতে হবে, উপরে রাখলে হবে না, কারণ বড় বাহুর মুখটিকে নিচু স্থানে রাখা খালি পাত্রে ডুবিয়ে রাখা হয়। সমান প্রস্থচ্ছেদ কিন্তু অসম দৈর্ঘ্যের একটি ইউ আকৃতির নলের মধ্যে উঁচু স্থানে রাখা পাত্রে তরল দিয়ে পূর্ণ করে নিতে হয়। এবার নলটির ছোট বাহুটি এ পাত্রে তরলে ডুবিয়ে এবং বড় বাহুটি এখনো হলো না। এবার নলটির ছোট বাহুটিকে এবার নিতে হয় দাঁড়াই তারপরে এখানে কাজ হচ্ছে। এবার দুই হাতের দুটি বুড়ো আঙ্গুল দিয়ে নলটির মুখ বন্ধ করে কি করা হয়, ছোট নলের মুখটি এ পাত্রে ডুবিয়ে রাখতে হবে, ডুবিয়ে হাত সরিয়ে নিতে হয় এবং বড় বাহুর এখানে ছোট নল তো নয়, ছোট বাহুর মুখটি হবে, ছোট বাহুর মুখটি এ পাত্রে ডুবিয়ে রেখে
তাহলে বড় বাহুর মুখটি বি পাত্রে রেখে হাত সরিয়ে নিতে হয়, এটা হবে সরিয়ে নিতে হয়। এবার লেখাটা দেখতো, এইটুকুন কাজ প্রথমে করতে হবে। প্রথমে তরল দিয়ে পূর্ণ করে এরকম দু হাতে দুটো আঙুল ধরা হবে। এবার বাঁ হাতে যেটা আছে এটা নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, হাতটা সরিয়ে নেবো। তারপর এটা বড় বাহুর মুখটাতে বুড়ো আঙুল ধরে বি পাত্রের মধ্যে ঢুকিয়ে নিয়ে হাতটা সরিয়ে নেব। এর ফলে দেখা যাবে এ পাত্রের তরল বি পাত্রে এসে জমা সঞ্চিত হচ্ছে, সঞ্চিত হচ্ছে। এবার এটা তোমার কি এবার কেন হচ্ছে, কার্যনীতি আমরা পড়ব, কার্যনীতি, এটাই আমাদের মূল বিষয়। এটা ঘটনা, এক পাত্র থেকে আরেক পাত্রে তরল নিতে গেলে এই ব্যবস্থাটা করতে হবে। এটা কেন এটা হচ্ছে, ধরি এই সাইফনটির উপরে অনুভূমিক তল বরাবর মানে পি ও কিউ দুটি, এখানে পি ও কিউ না এম এন বলে দে, এম ও এন দুটি বিন্দু কল্পনা করি তাকাও, এইখানে এম বিন্দু ধরবো আর এইখানটায় এন বিন্দু ধরবো। কি লিখলাম দেখো, সাইফনটির উপরে অনুভূমিক তল বরাবর, মানে এই তলটা কি অনুভূমিক হবে না? এই বরাবর দাগটা যদি চিন্তা করো, এটা অনুভূমিক, তো অনুভূমিক তল বরাবর এম ও এন দুটি বিন্দু কল্পনা করি। ওখানে তার বিন্দু নেওয়া যাবে না, কল্পনা করতে হবে। এবার ধরি এম বিন্দু থেকে এ পাত্রের তলের উচ্চতা h1 আর এন বিন্দু থেকে বি পাত্রের ওই সাইফনের মুখের উচ্চতা h2। এই জায়গাটা কী লিখলাম দেখো, ধরি এম বিন্দু থেকে এ পাত্রের তরল তলতে এইটুকুন, মানে এই উচ্চতাটা, নজর এইদিকে, এখান থেকে এইটুকুন, এইটা হচ্ছে h1, এইটুকুন তরল তল। এই এম বিন্দু থেকে এ পাত্রে যে তরল তল, এইটুকুনের উচ্চতা h1, এই যে এইটুকুন। আর এখানে কি বলেছি, এন বিন্দু থেকে বি পাত্রের সাইফনের মুখের উচ্চতা, মুখ তো এইখানে, এখান থেকে এতটা, এই উচ্চতাটা হচ্ছে h2। ধরি
বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ পি, বায়ুমণ্ডলীয় চাপ পি আছে, বায়ুমণ্ডলীয় চাপ পি। এবার দেখো তো, যদি তরলের ঘনত্ব ডি হয়, তবে H1 উচ্চতার তরল কর্তৃক প্রযুক্ত চাপ কত হবে? যদি তরলের ঘনত্ব ডি হয়, H1 উচ্চতার যে তরল, এই যে এইটুকুন যে উচ্চ তরল আছে, সেটা কর্তৃক প্রযুক্ত চাপ কত হবে? চাপ কি? HdG। তাহলে এখানে কত হবে? H মানে এখানে H1, ডি আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, H1dG। আর H2 উচ্চতার তরল কর্তৃক প্রযুক্ত চাপ কত হবে? H2dG। এই পর্যন্ত অসুবিধা হওয়ার কথা নয়। অসুবিধা যে হলে পরে কি একবার পড়ব। ধরি সাইফনের উপরের অনুভূমিক তল বরাবর M1 বরাবর M ও N দুটি বিন্দু কল্পনা করি। এরকম এই M বিন্দু এখানে N বিন্দু, ওই অনুভূমিক তল বরাবর কল্পনা করে নিলাম। এবার ধরি M বিন্দু থেকে এ পাত্রের তরল তলে উচ্চতা H1, এইটুকুনটা H1। N বিন্দু থেকে বি পাত্রের যে সাইফনের মুখের উচ্চতা হচ্ছে H2। এখানে সাইফনের মুখটা এখানে তরল তলে নাও, এখানে তো কোনো তল তো নেই, এর উচ্চতাটা আমার H2 করলাম। আর যদি তরলের ঘনত্ব ডি হয়, তাহলে H1 এইটুকুন উচ্চতার তরলের চাপ কত হবে? H1dG, মানে HdG আমরা পড়েছি। আর H2 উচ্চতার তরল কর্তৃক প্রযুক্ত চাপ কত? H2dG। M বিন্দুতে তরলের চাপ, এই যে M বিন্দুটা আছে, এই বিন্দুতে তরলের চাপটা কত হবে? আমরা এরকমভাবে লিখতে পারি, কি লিখতে পারি? বায়ুমণ্ডলীয় চাপ। দেখতে এটা লেখা যাবে কি না? বায়ুমণ্ডলের চাপ পি ধরেছি তো, এখানে পিটা কি? বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপ মানে H1dG প্লাস M বিন্দুতে তরলের চাপ। বায়ুমণ্ডলের চাপেই তো এতটা তরল আছে, বা M বিন্দুর উপরেও তো তরল আছে, M বিন্দুর উপরের দিকে তরল আছে, তো ওখানেও একদম M বিন্দুর একদম আমার উপরের প্রান্ত আমরা ধরে নিই। তার মানে এইখানে বায়ুমণ্ডলীয় চাপ যেটা আছে, এই চাপ এইটুকুন তরলের চাপ, আর M বিন্দুর উপরে যে তরলটা আছে আশপাশে, ওটার চাপ। তার মানে
পি মাইনাস এইচ ওয়ান ডিজি ইকুয়াল টু এম বিন্দুতে তরলের চাপ। অনুরূপে পি মাইনাস এইচ টু ডিজি, এটা মানে এন বিন্দুতে তরলের চাপ হবে। দেখ স্পষ্টতই এইচ টু ইজ গ্রেটার দেন এইচ ওয়ান। এইচ টুটা তো বড় বাহু ছিল। এইচ টু ডিজি ইজ গ্রেটার দেন এইচ টু ডিজি। বাঁদিকে ডিজি দিয়ে গুণ করলাম, ডান দিকে ডিজি দিয়ে গুণ করলাম। এখানে এইচ ওয়ান, এখানে এটা এইচ ওয়ান ডিজি, তার এখানে এইচ টু গ্রেটার দেন এইচ ওয়ান, এটা তো বুঝতেই পারছি। এবার বাঁদিকে কী করলাম, ডিজি দিয়ে গুণ করলাম, ডান দিকেও ডিজি দিয়ে গুণ করলাম। একটা জিনিস মুখস্থ রাখবে, যদি কি মাইনাস দিয়ে গুণ করে দেওয়া যায় তাহলে গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে। মাইনাস দিয়ে গুণ করলে কি হয়, গ্রেটার দেন লেস দেন হয়ে যাবে। ব্যাপারটা এইরকম, আমি একটা ব্যবসা করছি, দোকান খুলেছি, তোর বাবা একটা দোকান খুলেছে। আমি 5 লাখ টাকা ঋণ করেছি আর তোর বাবা 2 লাখ টাকা ঋণ করেছে। আচ্ছা, এরকম ব্যাপার, ওরকম নয়। আমি 5 লাখ টাকা পুঁজি নিয়ে, আমার ঘর থেকে 5 লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করে শুরু করেছি, তোর বাবা 2 লাখ টাকা নিয়ে ওই একই রকম দোকান করে ব্যবসা শুরু করছে। তাহলে আমি বড়। কিন্তু যদি এবার কি উল্টো হয়, আমি যদি 5 লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা করি আর তোর বাবা যদি 2 লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা করে, তাহলে কে বড় হলো? যার ঋণ কম সে বড়। ঋণ মানে মাইনাস। আমি যখন 5 লাখ টাকা নিজের ঘর থেকে টাকা নিয়ে ব্যবসা করছিলাম, আর যে 2 লাখ টাকা যে ব্যবসা করছিল, যে সে ছোট, তার পুঁজি কম। এবার যদি ঋণ নিয়ে করা হয়, ঋণ, যার ঋণ বেশি সে ছোট। এরকম আমি কি করলাম, যখন মাইনাস দিয়ে গুণ করলাম তখন কি হবে, গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে। গ্রেটার দেনটা কী হয়ে গেল, লেস দেন। এবার এখানে কি হবে, এবার দুদিকে পি পি যোগ করে দে। এখানে দুদিকে পি, এইচ টু ডিজি ইজ লেস দেন পি মাইনাস এইচ ওয়ান ডিজি। দাদারে এইটুকুন মানে কি, পি মাইনাস এইচ টু ডিজি মানে কি? এটা মানে হচ্ছে, এটা এই যে এটা এন বিন্দুতে তরলের চাপ ইজ লেস দেন এম বিন্দুতে তরলের চাপ। তাহলে এম বিন্দুতে তরলের চাপটা বেশি। চাপ তো সর্বমুখী হয়, যদি এই এম বিন্দুতে চাপটা বেশি হয় তাহলে কি ডান দিকে চাপটা দেবে। ডান দিকে চাপ দিলে পরে কী হবে, এখানে যে তরলটা আছে এটা নিচের দিকে ঠেলবে। যখন এই তরলটা দিকে নিচের দিকে নামবে তখন এখানে উপর, নিচ থেকে তরল উপর দিকে ওটা শুরু করে দেবে। এভাবেই সাইফন কাজ করে। আবার এদিকে দেখো, এই যে তরলের চাপ পি, তরলের চাপ বায়ুমণ্ডলের চাপ পি, বায়ুমণ্ডলের চাপ পি। এই বায়ুমণ্ডলের চাপ মানে এই এম বিন্দু থেকে তার নিচের দিকে তরল, এম বিন্দু নিচে পর্যন্ত উচ্চতা এইচ ওয়ান ধরেছি, তার উপরেও তরল আছে। তাহলে এই বায়ুমণ্ডলের চাপ মানে এই এইচ ওয়ান উচ্চতা তরল স্তম্ভের চাপ যোগ এম বিন্দুতে তরলের চাপ। কারণ এম বিন্দু তরল, নলের ভিতরে তো তরল রয়েছে, তো নলের ভিতরে তরল রয়েছে, সেই তরলের জন্য একটা চাপ হবে। উপরে থাকবে বা এই পাশের নলের তরলের মধ্যে পাশে এখানে তরল রয়েছে, তরল পাশে থেকে তো চাপ দেয়। তাহলে এবার এটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে এর মানে তার দাঁড়ালো পি মাইনাস এইচ ওয়ান ডি মানে এম বিন্দু তরলের চাপ। অনুরূপে পি মাইনাস এইচ টু ডিজি মানে এন বিন্দুতে তরলের চাপ। স্পষ্টত এই সম্পর্কটা দেখতে পাচ্ছি, কারণ সাইফনের নলটার বড় বাহুটা বড় হয়, বড় বাহু গ্রেটার দেন ছোটো বাহু। এবার দুদিকে কী করলাম, ডিজি দিয়ে গুণ, ডি ধনাত্মক, ঘনত্ব তরলের ঘনত্ব ধনাত্মক, অভিকোষ ত্বরণটাও ধনাত্মক, গুণ করে দিলাম। গ্রেটার দেন থাকলো। যখনই মাইনাস দিয়ে গুণ করলাম তখনই গ্রেটার দেনটা হয়ে গেল লেস দেন। এটা ব্যাপারটা বোঝানোর জন্য একটা কথা বলেছি।
এবার তারপর দুদিকে পি যোগ করলাম, পি যোগ করলার পর এটা হচ্ছে এন বিন্দু তরলের চাপ, আর এম বিন্দু তরলের চাপ তীর মারলো, তাহলে এম বিন্দুর চাপটা বেশি, চাপ বেশি হলে তখন তরলটা কী করবে, এম বিন্দু থেকে এন বিন্দুর দিকে এগোবে। যখনই এগোবে এটা এটা কতক্ষণ চলবে, যতক্ষণ এই দুটো তরল স্তর আর কি সমান না হয়। যদি এই দুটো লেভেল এক চলে আসে, এটা মনে করে এই পর্যন্ত উঠে গেল আর এখানে তরল এখানে পর্যন্ত আছে, তখন বন্ধ হয়ে যাবে। এভাবে সাইফন কাজ করে। এবার এই সাইফনের কার্যের ক্ষেত্রে সাইফন এর ব্যবহারিক প্রয়োগটা কি? ব্যবহারিক প্রয়োগটা হচ্ছে যে শৌচাগারে যে ফ্লাশ রয়েছে, শৌচাগারে যে ফ্লাশ রয়েছে না, কোমোটের মধ্যে যে ফ্লাশ থাকে, ওই ফ্লাশের কোমোটের মধ্যে এই সাইফন ব্যবহার করা আছে। যখন কোনো কোমোট যখন খুলবে, উপরে যে পিছনে যে একটা ট্যাঙ্ক জলের একটা থাকে, ওর মধ্যে ওই সাইফন লাগানো আছে। এছাড়া কি মানে কেরোসিন তেলের ড্রাম থেকে এমনি ছোট ছোট পাত্রে তেল, কেরোসিন তেল কেন, এমনি অন্য কোনো তরলকে বড় পাত্র থেকে ছোট পাত্রে সরানোর ক্ষেত্রে আমরা সাইফন ব্যবহার করে থাকি। এবার সাইফনের শর্ত, এই সাইফনটা যে এরকম এক পাত্র থেকে আরেক পাত্রে তরল নেওয়া যাবে, তবে সেটা বায়ুপূর্ণ স্থানে করতে হবে। যদি কোনো বায়ুশূন্য স্থানে এটা করা হয় তাহলে হবে না, কারণ এখানে একটা বায়ুর চাপের ব্যাপার আছে, বায়ুর চাপে এই তরলটাকে উপর দিকে তুলে দেবে। বায়ুশূন্য স্থানে এই পরীক্ষাটা করা যাবে না। আরেকটা হচ্ছে কি, এই যে পাত্র থেকে তরল অন্য পাত্রে নিয়ে যেতে হবে, সেই পাত্রের তরলটাকে একটু উঁচুতে থাকতে হবে, এখানে তোমার টেবিলের উপরে না বসালে হবে। তবে বড় ড্রাম যদি হয়, সেই বড় ড্রামের মধ্যে তেল পুরো ভরা আছে, তারপরে সেখান থেকে ছোট ড্রাম সব নিচে থাকবে। মানে এই যে পাত্র থেকে তরল অন্য পাত্রে নিয়ে যায়, সেই পাত্রর তরল স্তরটা উপরে থাকতে হবে, এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে, এই ছোট বাহুর বাম পাত্রের তরলতলের উচ্চতা কি বায়ুমণ্ডলের চাপ, বাম পাত্রের তরলতল থেকে ছোট বাহুর উচ্চতা H1, তরলকে বায়ুমণ্ডলের চাপ যে উচ্চতা পর্যন্ত তুলতে পারে তার থেকে কম হওয়া উচিত। মানে এই ছোট বাহুটা কতটা হবে, এখানে যদি তুমি এটা যদি পারদ থাকলে পরে এটা এইটুকুন হাইটটা 76 সেন্টিমিটার থেকে কম হতে হবে। 76 সেন্টিমিটার বেশি বড় সাইজ হলে পরে তাহলে আর ওখানে উঠবে না, কারণ এইটুকুন যদি পারদ হয়, এটা 76 সেন্টিমিটার পর্যন্ত এইটুকুন উচ্চতা তরল ধরে রাখতে পারবে, তার বেশি পারবে না। অর্থাৎ এই ছোটো বাহুটার উচ্চতা পারদের ক্ষেত্রে 76 সেন্টিমিটারে কম হবে। জল হলে পরে 34 ফুট পর্যন্ত উচ্চতার জল ধরতে পারবে। অর্থাৎ 34 ফুটের কম পাইপ যদি জল আমি যদি সরাতে চাই, তাহলে পাইপটার এই ছোটো বাহুর পাইপটা কী হবে, 34 ফুটের কম থাকবে, এটাই কথা। তাহলে কি বলা হচ্ছে, সাইফনের ক্ষেত্রে যে 3টি বিষয়, এটা এই পরীক্ষাটা করতে গেলে, মানে পরীক্ষা তো নয় তো, তুমি তরল স্থানান্তরিত করতে গেলে এটা বায়ু শূন্য স্থানে করা যাবে না, কারণ এটা তরল এক পাত্র থেকে আরেক পাত্রে নিতে গেলে বায়ুর চাপের প্রয়োজন রয়েছে, এটা একটা ব্যাপার। আর যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে অন্য পাত্রে, সেই পাত্রের তরল স্তরটা অন্য পাত্র থেকে উঁচুতে থাকতে হবে। আরেকটা হচ্ছে বাম পাত্রে অর্থাৎ ছোট নলটির উচ্চতা বায়ুমণ্ডলীয় চাপের তরল যতটা তুলতে পারে তার থেকে কম হতে হবে। এই নলের উচ্চতাটা, ছোট নলের উচ্চতাটা বায়ুমণ্ডলীয় চাপের জন্য তরল যতটা উঠবে তার থেকে, ও তো ভিডিও চলে গেছে। এবার একটা অভিজ্ঞতার কথা বলছি। তুমি মনে করো তোমাকে কোথাও যেতে হবে না, তোমার বাড়িতে জলের বালতি আছে,
জলের বড় বালতি আছে। জলের বড় বালতির মধ্যে তুমি কি করছো, তোমার বাড়িতে একটা ইট আছে, ইটটাকে হাত দিয়ে তুললে বেশ ভারী লাগছে। এবার যদি ওই ইটটাকে জলের মধ্যে ডুবিয়ে তারপরে জলের তলা থেকে তুলতে যাও, অতটা ভারী লাগবে না। এই অভিজ্ঞতাটা তুমি আজকেই করে দেখবে। তুমি একটা ইটকে কি করবে, এমনি খোলা বায়ুতে ধরে তুলছো, বেশ ভারী লাগছে, ধরে রাখতে পারছো না, সেরকম কষ্ট হচ্ছে। কিন্তু ওই ইটটাকে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে তারপরে জল থেকে যদি তুমি তুলতে যাও, অনেকটা হালকা মনে হবে। এটা ঘটনা সত্যি। তাহলে কোনো তরলের মধ্যে কোনো বস্তুকে নিমজ্জিত করলে, যদি তুমি ওটা পুরোটা ডুবাও তো ভালো। বা আর একটা অভিজ্ঞতা, তুমি যদি কোনো দিন কুয়োতে জল তুলতে যাও, সেই অভিজ্ঞতা যদি থাকে, কুয়োতে জল তুলতে গেলে যখন কুয়োর নিচের দিক থেকে দড়ি দিয়ে বালতিটা তোলা হচ্ছে বেশ হালকা, যখনই জলের উপরের লেভেলে জলের তল থেকে বালতিটা উপরে উঠে এলো, তখন বেশ কষ্ট লাগছে। যখন বালতিটা জলের মধ্যে ডুবেছিল তখন হালকা হালকা লাগছিল, যখনই বালতিটা উপরে উঠে তখন বেশ ভারী হবে। এই অভিজ্ঞতা আছে? নেই? আছে। তার মানে কি, তরলে নিমজ্জিত অবস্থায় কি হয়, কোনো বস্তুর ওজন কি হয়, বায়ুতে যা ওজন তার থেকে কম বলে মনে হয়। বায়ুতে কোনো বস্তুর যা ওজন সেটা হচ্ছে প্রকৃত ওজন, আর তরলে নিমজ্জিত অবস্থায় যে ওজনটা হয়, তো নিমজ্জিত অবস্থায় ওজন যেটা হচ্ছে কি আপাত ওজন। কিন্তু আসলে কি ওজন কমেছে? আসলে ওজন কমেনি, আপাত ওজন। এবার কেন ওজনটা কমেছে? তোমার প্রশ্ন হচ্ছে ওজনটা কেন কমেছে। ওজনটা কমার কারণটা হচ্ছে, কোনো বস্তুকে তরল বা বায়ুতে বা তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে, তুমি সম্পূর্ণ ডুবিয়ে দিতে পারো, অর্ধেকটাও ডুবাতে পারো। কোনো বস্তুকে তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে। আপাত, প্রকৃত, আসলে হয় না। কি বলছি, কোনো বস্তুকে স্থির তরলে, কথাটা বলতে হবে, কোনো বস্তুকে স্থির তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে তার ওজনের আপাত হ্রাস ঘটে। এই আপাত হ্রাস বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। এটাকে বলা কি আর্কিমিডিসের সূত্র। তার আগে একটা বলি, যদি তোমার ওজনটা কম হওয়ার কারণটা বলি। এই ওজনটা কম হওয়ার কারণে, যদি কোনো বস্তুকে এমনি বায়ুতে যা ওজন, এটাকে জলে নিমজ্জিত অবস্থায় ওজনটা কম বলে মনে হয়, এর কারণ হচ্ছে প্লবতা। প্লবতাটা কি, কোনো বস্তুকে কোনো তরল বা গ্যাসে নিমজ্জিত করলে পরে তরল ওই বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। তরল ওই নিমজ্জিত বস্তুটির উপর কী করে, ঊর্ধ্বমুখী বলটাকে বলে প্লবতা। প্লবতা, প্লবতা কি বলে, কোনো বস্তুকে তরল বা গ্যাসে নিমজ্জিত করলে পরে তরল ওই বা গ্যাস ওই বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল, উপরের দিকে বল প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী বলকে বলে প্লবতা। আর বস্তুর যে ওজন সেটা নিম্নমুখী কাজ করে। বস্তুর ওজন নিম্নমুখী আর প্লবতা ঊর্ধ্বমুখী, যা বলে কী হয়, বস্তুর ওজনটাকে কিছুটা কমিয়ে দেয়। যখনই আমরা ওই কুয়ো থেকে জলে বালতির উপরে তুলে আনছি বা জলের উপরের স্তরে চলে এলো, তখন আর প্লবতা কাজ করে না। প্লবতা জলের তলে কাজ করবে। যখন জল থেকে তুলে আনছি তখন আর প্লবতা শেষ, তখন শুধু ওজন আছে, যার ফলে তখন বেশি ভারী লাগে। একটা ইটকে বায়ুতে ধরলে পরে ভারী লাগছে, ওখানে শুধু ওজনটা আছে। যখন ওই ইটটাকে আমি জলের মধ্যে ডুবোচ্ছি, তখন ওখানে তরল ওই ইটের উপরে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, প্লবতা কাজ করছে, যখন সেই জন্য হালকা হচ্ছে। বোঝা গেছে? প্লবতার জন্য হালকা হয়। এবার আমরা আর্কিমিডিসের সূত্রটা পড়ছি। আর্কিমিডিস, আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিস বলছে, স্থির তরলের
বা কোনো গ্যাসের মধ্যে, স্থির তরল বা গ্যাসে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে, স্থির তরল বা গ্যাসে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজন, বস্তুটির যে ওজন হ্রাস হয় সেটা অপসারিত তরলের ওজনের সমান। স্থির তরলে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির ওজন হ্রাসের পরিমাণ অপসারিত তরলের ওজনের সমান। অপসারিত তরলের ওজনের সমান। যেমন ধরো আমি একটা স্প্রিং তুলা যন্ত্র নিচ্ছি। এটা বস্তুর ওজন স্প্রিং তুলা যন্ত্র দিয়ে মাপা হয়। এখানে কি আছে, এখানে এটা মনে করো 2 কেজি ওজনের একটা বাটখারা আছে। 2 কেজি ওজনের একটা বাটখারা। তাহলে এখানে স্প্রিং তুলা যন্ত্রের মধ্যে কি করবে, এখানে তো স্প্রিং রয়েছে, স্প্রিং থাকে। স্প্রিংয়ের মধ্যে এখানে এরকম দাগ টানা আছে, হ্যাঁ, মানে এখানে এরকম দাগ টানা আছে। এখানে মনে করো সূচকটা রয়েছে, এটাই 1-এর দাগ, এক 2, এটা 2-এর দাগ, মানে 1, এটা 1-এর দাগ বলছি না, এটা এখানে 0 ধরি। উপরেগুলো মনে করো দরকার নেই আমার, এখানে সূচকটা এখানে প্রথমে আছে, বাস প্রথম অবস্থায় সূচকটা এখানে থাকবে। এখানে সূচকটা আছে, এখানে এটা সূচক থাকে। এবার 1 2 3 4 5, এটা 5 কেজি, 6 7 8 9 10, এরকম 10 কেজি এরকম সব আছে। যখনই আমি এটাকে ঝুলিয়ে দেব তখন এই বিন্দুতে চলে আসবে 2 কেজি। এটা যখন এটা ঝুলাবো তখন কি এই কাঁটাটা কোথায় চলে আসবে, কাঁটাটা এইখানে চলে আসবে। কাঁটাটা 2-এর দাগে, এরকম 2-এর দাগে চলে আসবে। তাহলে একটা তোমার 2 কেজি বা নির্দিষ্ট ভরের একটা বস্তুকে একটা স্প্রিং তুলা যন্ত্রে ওজন করে রাখলাম। রেখে এবার এটাকে কি করা হচ্ছে, একটা পার্শ্বনল যুক্ত একটি পাত্র, যার পার্শ্বনলে কানায় কানায় তরল পূর্ণ আছে। পার্শ্বনলটার কানায় একদম কানায় আছে, আর 1 ফোঁটা জল পড়লে নল দিয়ে বেরিয়ে যাবে আর কি। এই পার্শ্বনলটার কানায় তরল পূর্ণ আছে, আর 1 ফোঁটা জল দিলে নল দিয়ে নেমে যাবে। তাহলে এইবার কি করা হচ্ছে, আর এই নলটার মুখে এখানে একটা গ্রাহক পাত্র, ছোট আকৃতির একটা পাত্র ধরতে হবে। এটা পরেই বন্ধ করছি। তাহলে কী করলাম, একটা স্প্রিং তুলা যন্ত্র দিয়ে একটা নির্দিষ্ট ভরের একটা বস্তুকে ওজন করে নিলাম। ওজন করে দেখালাম, মানে 2 কেজি ওজনের নিলাম, স্প্রিং তুলা যন্ত্র একটা বস্তু ওজন করে নিলাম। এবার একটা পাত্রে, যার পার্শ্বনলযুক্ত একটা পাত্র, যে নলটার মুখে কানায় তরল পূর্ণ আছে, এই অবস্থায় কি করলাম, এই স্প্রিং তুলা যন্ত্রটাকে এখানে নিয়ে গিয়ে এখানে বস্তুটাকে ডুবাচ্ছি আমি। এটাকে যত ডুবাবো, এরকমভাবে যদি ডুবিয়ে ধরা যায়, ডুবিয়ে ধরলে পরে কি ঘটনাটা ঘটবে, এখানকার জলটা কি করবে, এর মধ্যে গিয়ে তলায় জমা হবে, তো এই যে জলটাকে এখানে জমা হলো, এবার এখানে তো স্প্রিং তুলা যন্ত্রের কাঁটাটাতে এরকম আছে,
মজার জিনিস দেখা যাবে এখানে, মনে করো প্রথমে কাটাটা এখানে এটা ছিল শূন্য দাগে, প্রথমে এই 2-এর দাগে এখানে এখানে 2-এর দাগ আছে, 2-এর দাগ পর প্রথমে কাটাটা এসেছিলো, তো এটা ডুবানোর ফলে এটা উপর দিকে উঠে যাবে, এখানে কাটাটা উপর দিকে উঠে যাবে, তার থেকে একটু উপরে উঠবে, নামবে আর কি। মানে কর 2 কেজির জায়গায় ওটা 1.5 কেজির মতো হয়ে যাবে। হ্যাঁ, এখানে এই কাটাটা যেটা 2-এর দাগ পর্যন্ত নেমে এসেছিলো, এখানে যেখানে 2-এর দাগ পর্যন্ত নেমে এসেছিলো, এটা তরলে নিমজ্জিত করার বলে কি হলো, এটা কাটাটা উপর দিকে উঠে যাবে। এবার এখানে মনে করো এটা 1.5 কেজি দেখাচ্ছে, 1.5 কেজি দেখাচ্ছে, বা 1.6 কেজি দেখাচ্ছে, 1.6 কেজি হলো। তারপরে ওজনের হ্রাস কত হলো, ওজন হ্রাস 2 কেজি মাইনাস 1.6 কেজি, মানে 0.4 কেজি, 0.4 কেজি মানে 0.400 কেজি, মানে 400 গ্রাম হলো, 400 গ্রাম ওজন হ্রাস হলো। ঠিক আছে, এইবার এই যে জলটা এখানে জমেছে, এই জলটার যদি আমরা ওজন করি দাঁড়িপাল্লায় নিয়ে, জলটার যদি ওজন করি, সেটাও দেখা যাবে 400 গ্রাম হয়েছে। তার মানে কি এই ওজন হ্রাসটা অপসারিত তরলের ওজনের সমান হবে। আরেকটা জিনিস হয়, এই বস্তুটা কি করে তার সম আয়তনের যতটুকুন ডুবলো তার সমান আয়তন তরলকে এখানে অপসারিত করে দেয়। নিমজ্জিত বস্তু তার সম আয়তনের তরলকে অপসারিত করে। তার আর্কিমিডিসের সূত্র কী হলো, স্থির তরল বা গ্যাসে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি তার সম আয়তনের তরল অপসারিত করে এবং সম আয়তনের তরল অপসারিত করে। আর এটা কি, ওর ওজন হ্রাস অপসারিত তরলের ওজনের সমান। ওজন হ্রাস, যতটা ওজন কমবে সেটা অপসারিত তরলের ওজনের সমান হয়। বাড়িতে পড়বে পরীক্ষাটা, আজকে হবে না।